হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12, আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম বোরের যে পরমাণু মডেলের কনসেপশনটা আর তিনটে কোয়ান্টাম শর্ত, অর্থাৎ যেটাকে আমরা তিনটে কোয়ান্টাম শর্ত বলাটা ভুল হবে, কোয়ান্টাম শিকার যে তিনটে, তার মধ্যে একটা কোয়ান্টাম শর্ত ছিল। তো আমাদের এই ভিডিওতে আমরা তিনটে খুব গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। সবচেয়ে প্রথম আলোচনা করব ডি ব্রগলি প্রকল্প থেকে, যেটা আমরা কোয়ান্টাম থিওরি চ্যাপ্টারে পড়েছিলাম, সেখান থেকে বোরের যে কোয়ান্টাম শর্ত অর্থাৎ L = nh/2π ইলেকট্রনের ভরবেগ সংক্রান্ত যে শর্ত ছিল, সেই শর্তটা প্রতিষ্ঠা করব একটু সরলীকরণ রূপে। তারপর বোরের তত্ত্ব প্রয়োগ করে বোরের কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের মোট শক্তি, সেখানে স্থিতি শক্তি এবং গতি শক্তির রাশিমালা নির্ণয় করব এবং মোট শক্তির সঙ্গে স্থিতি শক্তি এবং গতি শক্তির সম্পর্ক নির্ণয় করব। পরীক্ষাতে তিনটি খুব ইম্পর্টেন্ট, ওই জন্য তোমরা এই ভিডিওতে যেগুলো আমি আলোচনা করব তোমরা বইতে ভালো করে পড়বে আর আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। সবচেয়ে প্রথম বলবো যে ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত আমরা প্রতিষ্ঠা করব। কেন ডি ব্রগলি প্রকল্পের কথাটা বলছি? ডি ব্রগলি প্রকল্পতে তোমরা কি লক্ষ্য করেছো? না, আমরা সবাই লক্ষ্য করেছি পদার্থ তরঙ্গ, যে কোনো কণা অর্থাৎ পদার্থ যে গতিশীল তাকে আমরা পদার্থ তরঙ্গ হিসাবে ধরতে পারি। এটাই ডি ব্রগলি প্রকল্পতে মূলত বলা ছিল। এবারে এই যে কনসেপশনটা আছে, এই কনসেপশনটাকে আমরা দুভাবে নিতে পারি। যদি কণাটি বাধাহীনভাবে গতিশীল থাকে তাহলে কোনো স্থানে সেটা বদ্ধ নয়, তো সেই ক্ষেত্রে আমরা সেই পদার্থ তরঙ্গকে চল তরঙ্গ কিংবা প্রগামী তরঙ্গ হিসাবে ধরে নিতে পারি। আবার যদি কোনো কণা বদ্ধ থাকে কোনো পথ কিংবা কোনো স্থানে, তখন তাকে আমরা প্রগামী তরঙ্গ না ধরে স্থান তরঙ্গ কিংবা স্টেশনারি ওয়েভ ধরতে পারি। এবারে পরমাণু ক্ষেত্রে কি হচ্ছে না, পরমাণু তার একটা নির্দিষ্ট কক্ষপথ, বোরের তথ্য অনুসারে কি অনুমোদিত কক্ষপথ, তো সেই কক্ষপথে ইলেকট্রন আবর্তনশীল, তবে সেই কক্ষপথ ছেড়ে সে যাচ্ছে না, যতক্ষণ সেই কক্ষপথে থাকছে সে স্থায়ী, এবং সেই জন্য সেই কক্ষপথকে আমরা বলেছিলাম স্টেবল অরবিট, অনুমোদিত কক্ষপথ কিংবা অ্যালাউড অরবিট। সেইখানে ইলেকট্রন থাকছে গতিশীল অবস্থায়, তার মানে আমরা তাকে একটা সেই পদার্থ তরঙ্গ তার সঙ্গে সংশ্লিষ্ট পদার্থ তরঙ্গকে স্থানু তরঙ্গ হিসেবে ধরতে পারি, যেহেতু বদ্ধ পথ। তো এই কনসেপশনটা আমরা লাগাবো। তো এই কনসেপশন যদি লাগাই, আমি একটা সিম্পল ডায়াগ্রাম ড্র করে বোঝানোর চেষ্টা করছি। ধরো এইটা হচ্ছে পরমাণু, সাপোজ এটাই হচ্ছে পরমাণু, সেই কক্ষপথের কথা আমি বলছি। এখানে সেন্টারে ধরো কেন্দ্র রয়েছে, আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ। এই যে ডি ব্রগলি তরঙ্গ, পদার্থ তরঙ্গ, এর মধ্যে কিভাবে থাকবে না, এই বৃত্তাকার পথের মধ্যে অর্থাৎ কক্ষের মধ্যে সে থাকবে এভাবে, যাতে করে একবার পূর্ণ আবর্তনে কি যতবার পূর্ণ আবর্তন হবে, প্রত্যেকটা পূর্ণ আবর্তনে পূর্ণ সংখ্যক অর্থাৎ পূর্ণ সংখ্যা যেটা বলছি আর কি, একটা পূর্ণ সংখ্যক তরঙ্গকে আবদ্ধ করবে। যদি সেটা ভগ্নাংশ হতো তখন হয়তো ভাববে কেন পূর্ণ সংখ্যা বলছেন কিংবা পূর্ণ সংখ্যক তরঙ্গের কথা বলছেন, ভগ্নাংশ হলে কি হয়ে যেত, মানে 1 2 হবে কিন্তু 2.5 হবে, কেন হবে না? যদি পূর্ণ সংখ্যক না হয় তাহলে একবার আবর্তন করার পর, ধরো এখান থেকে শুরু করলো গেল, একবার আবর্তন করার পর অন্য বিন্দু থেকে পৌঁছাবে, তাহলে অন্য বিন্দু যদি পৌঁছায় তাহলে পরের বার আবার অন্য বিন্দুতে পৌঁছাবে, তাহলে স্থান তরঙ্গ কিন্তু তৈরি হতে পারবে না, কারণ একই বিন্দুতে মিট করতে হবে, তাহলে স্থান তরঙ্গ ফর্মেশন হতে পারবে না। এই জন্য স্থান তরঙ্গ ফর্মেশন হতে গেলে, তৈরি হতে গেলে তাকে একই বিন্দুতে মিলিত হতে হবে। ওই জন্য শুধু পূর্ণ সংখ্যক পদার্থ তরঙ্গ আবদ্ধ থাকবে এখানে। যে ক্ষেত্রে দেখবে পূর্ণ সংখ্যক হচ্ছে না, সেটা কিন্তু অনুমোদিত কক্ষপথ নয়। তো এটা মাথায় রাখতে হবে। তোমাদের বইতে n = 4 অর্থাৎ 4টে পূর্ণ তরঙ্গের ছবিটা রয়েছে, তো আমি ওটাই আঁকার চেষ্টা করছি। কম্পাস নিয়ে আঁকলে একটু ভালো হতো, তো আমি এটা মোটামুটি আঁকার চেষ্টা করছি। সাপোজ আমরা যদি এখানে একটু সিম্পল ভাবে আঁকার চেষ্টা করছি, তাহলে এইখান থেকে দেখো এইটা একটা কিন্তু তরঙ্গ, ঠিক আছে? এটা যেরকম একটা তরঙ্গ হচ্ছে, একই ভাবে এই মাধ্যমেও আসবে, এখানেও আসবে, এরকম পরপর। আবার এদিক থেকেও আসবে,
আবার এদিক থেকেও আসবে। তোমরা একটু পেন্সিল নিয়ে একটু ভালো করে ড্র করে নেবে, তোমাদের বইতে যেরকম রয়েছে এরকম ড্র করবে। আমি জাস্ট বোঝানোর জন্য এটা ড্র করছি। একইভাবে আমরা যদি একটু অন্য আরেকটা যদি ড্র করতাম তাহলে এইভাবে ড্র করতে পারি। এদিক থেকেও করতে পারি চাইলে। তাহলে এরকম আরো ড্র করা যাবে। তাহলে দেখো এটা n = 4, কেন কি করে বুঝলাম n = 4? না দেখো এই মার্কিং থেকে এই মার্কিং অবধি দেখো এইটাই হচ্ছে একটা ল্যাম্ডা। তো এটা যেমন একটা ল্যাম্ডা, এইখান থেকে এটাও একটা ল্যাম্ডা, এইখান থেকে এটাও একটা ল্যাম্ডা, এইখান থেকে এটাই ল্যাম্ডা। তার মানে এটা n = 4 এর জন্য আমরা চারটে পূর্ণ তরঙ্গ আছে। সেখানে দুটো পূর্ণ তরঙ্গ হতে পারে, একটা পূর্ণ তরঙ্গ হতে পারে, তিনটেও হতে পারে, কিন্তু কোনো ভগ্নাংশ হবে না। যদি এটা হয়ে থাকে তাহলে পরিধি যদি ব্যাসার্ধ যেহেতু r ধরেছি, তাহলে এই বৃত্তাকার পথে কিংবা কক্ষপথের ব্যাসার্ধ r যদি হয় তাহলে পরিধি 2πr, তাহলে কত সংখ্যক থাকছে না পূর্ণ সংখ্যক, সেই সংখ্যকটা হচ্ছে n। 2πr = n ল্যাম্ডা, এটা একটা সমীকরণ হবে। আর ডি ব্রগলি যে প্রকল্প ছিল পদার্থ তরঙ্গের, সেখানে আমরা ল্যাম্ডা = h/p অর্থাৎ ল্যাম্ডা = h/nb। তাহলে দুটো সমীকরণ, দুটো সমীকরণের মধ্যে এই 2πr = n ল্যাম্ডাতে ল্যাম্ডার জায়গায় h/nb বসিয়ে দাও, আর এই nb r কে একদিকে করে দাও পরের লাইনে। তাহলে এখানে কত আসছে দেখো nh/2π। তো এইটাই ছিল l = nh/2π, কারণ mv r ই হচ্ছে কৌণিক ভর। তো দেখো আমরা বোরের কোয়ান্টাম শর্তটা কিন্তু কত সহজে প্রতিষ্ঠা করতে পারছি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে। এটা 2 মার্কসে কোশ্চেন আছে ঠিকই, তোমাদের প্রথমে যেগুলো বললাম সেগুলো লিখে করতে হবে। এইটা প্রমাণ আমরা করলাম, এই প্রমাণের সাথে কিন্তু এটাও মাথায় রাখা আমাদের দরকার যে এটা খুব সিম্পল ভাবে প্রয়োগ করা হয়েছে, একটা সরলীকরণ কিংবা একটা সিম্পল পিকচার বলতে পারি আমরা। কিন্তু বাস্তবে কমপ্লিট ধারণা পদার্থ তরঙ্গ এবং অনুমোদিত কক্ষপথে সেটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য কিংবা কোয়ান্টাম ফিজিক্সের সাহায্য নিয়ে আরো ভালো করে করা যায়, যেটা আমাদের সিলেবাসের বহির্ভূত রয়েছে। তোমরা অনার্সের সিলেবাসে এবং মাস্টার্সের সিলেবাসে যারা ফিজিক্স নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করবে সেক্ষেত্রে কিন্তু আরো তোমরা ক্লিয়ার আইডিয়া পাবে এই সম্বন্ধে। তো আমাদের সিলেবাসে যেহেতু এটাই রয়েছে, তোমরা এটাতেই ফোকাস করো আপাতত, ভবিষ্যতে সেটা ভাবা যাবে। এইবার যেটা আমরা আলোচনা করব, যেটা পরীক্ষাতে অনেকবারই এসেছে, সেটা হচ্ছে বোরের তত্ত্বে প্রয়োগ। বোরের তত্ত্বের প্রয়োগ কিংবা বোর তত্ত্বের প্রয়োগ। বইতে দেখবে লেখা রয়েছে না বোর তত্ত্বের প্রয়োগ। এই যে বোরের তত্ত্বের প্রয়োগ কিংবা বোর তত্ত্বের প্রয়োগ, আমরা তত্ত্বগুলো কৃষিকার্যগুলো লাস্ট ভিডিওতে পড়েছি। সবচেয়ে প্রথম যেটা আমরা কাজ করব, এই যে কোয়ান্টাম শর্ত যেটা আমি এক্ষুনি লিখলাম l = nh/2π, কিংবা যদি আমি n তম কক্ষপথের কথা বলি আর সেই কক্ষপথে ইলেকট্রনের বেগ যদি vm হয়ে থাকে, তাহলে আমরা এইখান থেকে vm কত লিখতে পারি না nh/2π আছে, তাহলে 2π m r। এখান থেকে যদি বর্গ করে দেওয়া হয় তাহলে কত আসবে n² h² 4π² m² r²। তাহলে এটা একটা সমীকরণ থাকে, আমাদের কাজে লাগবে একটু পরে। তো তোমরা বইতেও দেখতে পারো, তোমাদের বইতে 844 পেজে ডান দিকে উপরের দিকে দেখবে vn² এরকম একটা রাশিমালা, যেটা আমি করেছি সেরকম একটা রাশিমালা কিন্তু রয়েছে। তারপরেই দেখো রয়েছে n তম বোর কক্ষপথে কিংবা বোর কক্ষে ব্যাসার্ধ কি n তম বোর কক্ষপথে ব্যাসার্ধ, এটাকে আমরা n তম, ওই জন্য r সাফিক্সে n লিখলাম। এইটা আমরা কি করে বের করব? না এইটা বের করার সময় যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না, আমরা যে ক্যালকুলেশন আমরা করব সেটা হচ্ছে কি না, বৃত্তাকার পথে ঘুরছে তার জন্য অভিকেন্দ্র বলের প্রয়োজন, আমরা সেটা জানি। তার মানে সেই অভিকেন্দ্র বল কত, এইটা। আবার বৃত্তাকার পথে অভিকেন্দ্র বলের প্রয়োজন, সেই অভিকেন্দ্র বলের যোগান কে দেবে না
নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে স্থির তড়িৎ আকর্ষণ বল কিংবা কুলম্বিয়ান বল সেটা, তো সেটা কত হবে না Ze ইনটু ইলেকট্রনের আধান E 4 পাই এপসিলন 0 rn স্কয়ার। তো তোমরা বইতেও দেখবে এরকম দুটো বলের কথা কিন্তু লেখা রয়েছে, তাই তো? তো এই যে দুটো বলের কথা লেখা রয়েছে, তা দুটো বল সমান্তরাল, এই বলই এই অভিন্ন বলে যোগান দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই F2 F1 অর্থাৎ Z স্কয়ার 4 পাই এপসিলন নট rn স্কয়ার ইকুয়ালস টু mvn স্কয়ার বাই rn। তাহলে এখান থেকে আমরা যেরকম এখানে vn স্কয়ার মানটা বের করেছিলাম, তাহলে এখান থেকেও বের করতে পারি। কত আসবে না vn স্কয়ার সমান যে ভ্যালুটা আসছে সেটা কত z স্কয়ার 4 পাই এপসিলন 0 m rn। তো এটা একটা সমীকরণ। এই সমীকরণ এবং এই সমীকরণকে যদি আমরা ইকুয়েট করি কিংবা তুলনা করি, তাহলে কত লিখতে পারবো আমরা? না লিখতে পারবো এভাবে n স্কয়ার s স্কয়ার বাই 4 পাই স্কয়ার m স্কয়ার rn স্কয়ার ইকুয়ালস টু z স্কয়ার 4 পাই এপসিলন 0 m rn। তো দেখতে পাচ্ছ একটা rn কাটছে এখানে, একটা m ও কমে যাচ্ছে এখান থেকে। তাহলে আমরা কিভাবে বলতে পারি এখান থেকে? না এখান থেকে আমরা বলতে পারি যে rn, আমি এখন কাটাকাটি করছি না, এদিকে নিয়ে করছি, কিন্তু এখানে দেখতে একটা 4 পাই ও কমে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তাহলে কেমন আসবে না, যদি আমরা এখানে কেটে লেখা উচিত নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। দেখো এইখানে একটা rn থাকবে, এভাবে পরীক্ষা করার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বলছি। এইখানে একটা পাই থাকছে, ঠিক আছে? এদিকে যদি আমরা দেখি এখানে একটা m ছিল, তো এখানে একটা m থাকছে। তাহলে আলটিমেটলি ব্যাপারটা দেখো, এখান থেকে যে rn টা আমরা পেলাম সেটা কি থাকছে না n স্কয়ার s স্কয়ার ছিল অলরেডি, এইখানে এপসিলন 0, আর কি না এইদিকে থাকছে পাই m z স্কয়ার। তো তোমরা বইতে দেখতে পারো n স্কয়ার s স্কয়ার এপসিলন 0 আমি শেষে লিখেছি, বইতে প্রথমে লেখা আছে n স্কয়ার s স্কয়ার পাই m z স্কয়ার। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হচ্ছে n তম বোর কক্ষপথের ব্যাসার্ধ। যত নম্বর কক্ষপথের ব্যাসার্ধ তোমাদের বের করতে বলা হবে, যারা হাইড্রোজেন সেখানে z 1 বসাবে, যেটা আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আলোচনা করব। আর 2 নম্বর কক্ষপথ তাহলে n 2 বসিয়ে দিতে হবে। তো সেখান থেকে আমরা ভ্যালু বের করে নেব। এখান থেকে এটাও দেখো rn n এর সঙ্গে কেমন সম্পর্ক, rn প্রপোর্শনাল টু n স্কয়ার। তাহলে n এর ভ্যালু যত বাড়বে তাহলে স্কয়ার আকারে হয়ে যাচ্ছে কিন্তু rn এর ক্ষেত্রে। তো এটাও মাথায় রাখবো, এটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, এখন করছি না। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে n তম বোর কক্ষপথে কিংবা n তম বোর কক্ষে ইলেকট্রনের যে গতিশক্তি সেইটা কত হবে এবং স্থিতিশক্তি কত হবে, তার মানে মোট শক্তি আমরা নির্ধারণ করব। তাহলে n তম কক্ষপথে, তাহলে n তম বোর কক্ষে ইলেকট্রনের মোট শক্তি, ইলেকট্রনের মোট শক্তি। এইটা আমরা বের করতে চাইছি, অর্থাৎ একে আমরা বলি EF, এটা বের করতে চাইছি। তো এইটা যে আমরা বের করব, কিভাবে বের করব না স্বাভাবিকভাবে গতিশক্তি, যেটাকে k কিংবা E কে দিয়ে ডিনোট করা হয় ইলেকট্রনের গতিশক্তি, সেটা হবে কি হাফ m vn স্কয়ার। তাহলে হাফ m vn স্কয়ার এইটা হচ্ছে গতিশক্তি। তাহলে এই যে হাফ m vn স্কয়ার রয়েছে, vn স্কয়ারের মান কিন্তু আমাদের কাছে আছে, এখানে দেখো। তো এই মানটা বসানো হোক, তাহলে 1/2 m vn স্কয়ার এখানে মান রয়েছে, তাহলে z স্কয়ার বাই 4 পাই এপসিলন 0 m rn। তো এটা একটা সমীকরণ থাকলো। তো তোমরা দেখবে তোমাদের বইতেও রয়েছে এরকম একটা সমীকরণ।
এটাকে আমি ইকুয়েশন নাম্বার 4 বললাম। যেরকম এটা গতিশক্তির ক্ষেত্রে লিখলাম ওই রকম স্থির শক্তিকে আমরা ইউ কিংবা ইপি দিয়ে লিখি, পি ফর পটেনশিয়াল, কে ফর কাইনেটিক। তাহলে নিউক্লিয়াসের আধান, ইলেকট্রনের আধান মাইনাসে ধরছি, ইলেকট্রনের ঋণাত্মক আধান, আর এদিকে থাকছে 4 পাই এপসাইলন 0 rn। এই যে দুটো সমীকরণ, তাহলে এখান থেকে মাইনাস জেড স্কয়ার 4 পাই এপসাইলন 0 rn। তো তোমরা বইতে দেখবে এই সমীকরণের নাম, সমীকরণ নাম্বার কোনো দেওয়া নেই, আমি তবু দিয়ে রাখলাম কারণ আমরা তো যোগ করব। তো মোট শক্তি n তম বোর কক্ষপথের জন্য তাহলে ek প্লাস ep। তো যখন এই মানটা আমরা এখানে বসাবো তাহলে কি দেখতে পাচ্ছি না z স্কয়ার, এখানে একটা n থাকছে, আর এদিকে কত 8 পাই এপসাইলন 0 mn ছিল। তাহলে mn কেটে যাবে, যদি দুইজন দেখবে বইতে কোনো m নেই, তাহলে আমি আর এটা লিখছি না কারণ এই এটা তো এমনিও কেটে যাচ্ছে। তাহলে 4 পাই এপসাইলন 0 একটা 2 ছিল, এই জন্য 8 পাই এপসাইলন 0 rn, আর এখানে মাইনাস z স্কয়ার 4 পাই এপসাইলন 0 rn। তাহলে কমন যখনই নিচ্ছি তখন দেখো z স্কয়ার এখান থেকে 4 পাই এপসাইলন 0 rn 1/2 মাইনাস 1। তার মানে ইজিলি আমরা বলতে পারি z স্কয়ার 8 পাই এপসাইলন 0 rn এই ভ্যালুটা কিন্তু আসছে। তোমরা বইতেও লক্ষ্য করে দেখো ইকুয়েশন 4 রয়েছে, এটা বইতে না, শুধু সাজানো রয়েছে বইতে। বইতে কি করা রয়েছে, বইতে এটাকে কিভাবে লেখা হচ্ছে না এইভাবে লেখা হচ্ছে z স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0, এখানে একটা 2 rn রয়েছে। তো সেটা এমনিও আমরা পেয়ে যাব, এখানে 2 ছিল, rn দেখো এখানে রয়েছে। তো এবারে দেখো এই যে মোট শক্তি আমরা পেলাম, যেটাকে ইকুয়েশন 6 নাম দিলাম আমি। এবার তোমরা জাস্ট পয়েন্ট টু বি নোটেড, এইখানে একটা মাইনাস আছে, যেহেতু লসাগু করে একটা মাইনাস আসছে, মাইনাস করে জেনে শুনে লিখিয়ে নিলাম আমি এবারে বলছি। এবার দেখো মাইনাসটা থাকছে, তাহলে en এর যে রাশিমালা রয়েছে মোট শক্তি আর গতি শক্তির যে রাশিমালা রয়েছে উপরে, তোমরা লক্ষ্য করে দেখো z স্কয়ার 2 into 4 মানে 8, দেখো 2 into 4 8 পাই পাই এপসাইলন 0 এপসাইলন 0 rn rn 2 আর 4 তো এমনি রয়েছে। দেখো তার মানে সমীকরণ 5 ইকুয়েশন 4 আর ইকুয়েশন 6, তো কি পাচ্ছি এর থেকে আমরা, এর থেকে এটা পাচ্ছি যে ek -en সমান কিন্তু ঋণাত্মক। একই ভাবে যদি আমরা স্থিতি শক্তির দিকে তাকাই, দেখো z স্কয়ার মাইনাস মাইনাস 4 পাই এপসাইলন 0 4 পাই এপসাইলন 0, কিন্তু rn এখানে 2 rn। তার মানে কি স্থিতি শক্তির মান হচ্ছে মোট শক্তির দ্বিগুণ। তো দেখো দুটোই প্রমাণ কিন্তু হয়েছে, পরীক্ষাতে দুটো প্রমাণই কিন্তু আমাদের কাজে লাগতে পারে, আলাদা করেও প্রমাণ দিতে পারে। জাস্ট ইকুয়েশন দিয়ে কম্পেয়ার করলেই হয়ে যাবে। একবার ইকুয়েশন 4 আর 6 কে কম্পেয়ার করবে, আর এই ক্ষেত্রে ইকুয়েশন 5 এবং 6 কে কম্পেয়ার করলেই কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এইরকম এক্সপ্রেশন ছেড়ে দিলে কিন্তু হবে না। যখন পরীক্ষাতে তোমাদের ব্যাসার্ধ বের করতে আলাদা করে 2 মার্কস দেয়, গতিশক্তি বের করতে দেয়, কিন্তু গতিশক্তি এইভাবে ছাড়া যাবে না। এইভাবে এটা ছাড়লাম শুধুমাত্র এই প্রমাণটা করার জন্য, এই দুটো প্রমাণ করার জন্য। কিন্তু গতিশক্তি মোট শক্তি এইভাবে প্রমাণটা ছাড়লে হবে না। এটা ছাড়া হলো কেন না, এটা ইউজ করে গতিশক্তি এবং স্থিতিশক্তির রাশিমালা আমরা বের করতে চাইছি। কার সাপেক্ষে না, মোট শক্তির সাপেক্ষে। এটা তো মোট শক্তি, এটা গতিশক্তি নয়, গতিশক্তি হচ্ছে ek। কিন্তু আমাদের যদি মোট শক্তির রাশিমালা বের করতে বলে বোর কক্ষে, তখন কি করতে হবে কিংবা বোর কক্ষপথে, তখন কিন্তু এই rn এর মান বসাতে হবে, যাতে করে আমরা n এর সঙ্গে সম্পর্ক পাবো en এর। সেই জন্য আমরা কি করব, এই যে সম্পর্ক রয়েছে en -z স্কয়ার বাই 4 এর জায়গায় আমরা 4 * 2 8 করে দিলাম, 8 পাই এপসাইলন 0। এখানে দেখো rn আছে, rn এর রাশিমান আমাদের কাছে কিন্তু এখানে ছিল, দেখো। তাহলে এই মানটা বসাতে হবে, তাহলে n স্কয়ার h স্কয়ার এপসাইলন 0, আর নিচেরটা উপরে চলে যাবে স্বাভাবিকভাবে। তাহলে দেখো পাই m z স্কয়ার। তাহলে এখান থেকে কত আসছে দেখো না, পাই একটা কেটে যাচ্ছে, আর কি থাকছে না মাইনাস mz স্কয়ার
e টু দি পাওয়ার 4 বাই, তোমরা প্রুফটাও দেখো আমাদের সাথে মিলছে পুরো, m e টু দি পাওয়ার 4 z স্কয়ার, দেখো মিলে গেছে। m z স্কয়ার e টু দি পাওয়ার 4 মাইনাস তো ছিল 8 এপসিলন নট স্কয়ার n স্কয়ার s স্কয়ার। তো e এর সঙ্গে n স্কয়ার দেখো ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক থাকছে। তোমরা দেখো ইকুয়েশন নাম্বার 5 রয়েছে তোমাদের বইতে, আমি 7 দিলাম কারণ আমরা ইকুয়েশন নাম্বার আরো দিয়েছি। তাহলে মাইনাস m z স্কয়ার e টু দি পাওয়ার 4 8 এপসিলন z স্কয়ার n স্কয়ার s স্কয়ার। এই যে তিনটে প্রমাণ আমরা পরপর করলাম, rn এর প্রমাণটা, তারপরে গতিশক্তি স্থিতিশক্তির আলাদা প্রমাণ, সেখান থেকে মোট শক্তির প্রমাণ n তম কক্ষপথের ব্যাসার্ধের সাপেক্ষে, সেখান থেকে গতিশক্তি এবং স্থিতিশক্তি মোট শক্তির সাপেক্ষে প্রকাশ করা এবং মোট শক্তিকে n এর সাপেক্ষে অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাপেক্ষে প্রকাশ করা খুবই ইম্পর্টেন্ট আমাদের এইচএস পরীক্ষা ফাইনাল প্রমাণ আকারে। অঙ্ক তো হতেই পারে, অঙ্ক তো আলাদা ব্যাপার, থিওরিতে বলছি। তার আগে যেটা আমি করালাম যে ডি ব্রগলি প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই ভিডিওতে যে চারটে জিনিস আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট। রিসেন্ট ইয়ার 2019 এও প্রশ্ন ছিল এখান থেকে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, অনেকেই কেমিস্ট্রিতে পড়াই রয়েছে, তো শুধু একবার রিভিশন করে নেওয়া, কারণ অনেক সময় সহজ জিনিসগুলোই পরীক্ষাতে বেশি ভুল হয়। তো এই জন্য ক্যাজুয়ালি না নিয়ে সিরিয়াসলি প্র্যাকটিসটা করবে, পরীক্ষায় নামাতে হবে সঠিকভাবে এবং দ্রুত, যেহেতু পুরনো পড়া তোমাদের। তো এই ভিডিওতে এই অবধি থাকলো। এইগুলোকে ধরে নিয়ে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পরের ভিডিওতে প্রয়োগ করব। প্রয়োগ করে সেখান থেকে ভূমিস্তরের শক্তি, প্রথম বোর ব্যাসার্ধ, সেই সংক্রান্ত আলোচনাগুলো আমরা নেক্সট ভিডিওতে শুরু করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরের ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে আবার আলোচনা করব। টিল দেন, বাই।